আসসালামু আলাইকুম। চৈত্রিকা লিখেছেন বোরহান আক্তার রেশমি। বউভাতের জন্য সুন্দর করে সাজানো হয়েছে অর্পিতাকে। পুরো বাড়িতে আজও মেহমানের কমতি নেই। সকালের পর লজ্জায় আর চৈত্রিকা প্রহরের আশেপাশেও ঘেঁষেনি। প্রহর সকালের অবাকতাটা এখনো বোধ হয় কাটিয়েই উঠতে পারেনি। কি থেকে কি হয়ে গেল ভাবতেই মাথা ঘুরে যাচ্ছে। চারপাশের হট্টগোলের মাঝে বিরক্ত হচ্ছিল সাথী, তাই চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। খানিক বাদেই দরজার বাহির থেকে চৈত্রিকা ডাকে। সাথী অলস পায়ে গিয়ে দরজা খুলে দেয়। চৈত্রিকা ঘরে ঢুকতে ঢুকতে বলে, একা একা কি করছিস? খাবি না তুই? জলদি চল। সাথী কোনো কথা না বলেই জড়িয়ে ধরে চৈত্রিকাকে। চৈত্রিকা একটু চমকায়, এক হাত সাথীর পিঠে রেখে নরম স্বরে বলে, কি হয়েছে সাথী, মন খারাপ তোর? সাথী কোনো রকমে কান্না আটকে বলে, আমি তোকে সত্যিই ভীষণ ভালোবাসি চৈত্র। তোকে বরাবরই নিজের বোন মেনে এসেছি। তোর সকল সিদ্ধান্তে আমি তোর পাশে থেকেছি। আমি সত্যিই চাই না তোর জীবনটা আরো এলোমেলো হোক। তুই এখান থেকে পালিয়ে যা বোন। সাথীকে সোজা করে দাঁড় করায় চৈত্রিকা। দু হাতে মুখ আগলে নিয়ে ভরসার স্বরে বলে, ভয় পাচ্ছিস কেন তুই? আমাকে চিনিস না? বুঝিস না? আমার যদি চলে যাওয়ার হতো তবে কি এখানে আসতাম? তোর হঠাৎ কি হয়েছে? পিয়াস যেন আজ কিছু বলেছে তোকে? আবার কোনো ভয় দেখিয়েছে? সাথী জবাব দেয় না। মনে মনে ভীষণ আক্ষেপে পেটে পড়ে। চৈত্রিকা বোঝে এত সহজে কিছু বলার মেয়ে সাথী না, অথচ এই সাথীই তাকে সবকিছু বলে শান্তি পেত। কদিনের মাঝেই কি এমন হয়ে গেল যে মেয়েটা তার থেকে কথা লুকাচ্ছে? চৈত্রিকা সাথীকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে অনেকক্ষণ নীরবতার পর বলে, আমি জানি না কি কারণে তুই আমাকে নিয়ে এতটা ভয় পাচ্ছিস। তোকে এর আগেও অনেকবার জিজ্ঞেস করেছি পিয়াসকে বিয়ে করার কারণ কি, তুই কিছু বলিসনি, চুপ ছিলি পুরোটা সময়ই। তোর আমাকে নিয়ে ভয়ের কারণেই কি এই বিয়ে? সাথে নিঃশব্দে হাসে, ছোট্ট করে বলে, সময় এলে তুই নিজেই সবটা জেনে যাবি। চৈত্রিকা হতাশার শ্বাস ফেলে। এ বিষয়ে যে এই মেয়েটা আর কিছু বলবে না তা বুঝতে বাকি নেই। অগত্যা কথা না বাড়িয়ে এই সাথীকে টেনে নিচে নিয়ে যায় খাওয়ার জন্য। নিচে এসে সাথীকে খেতে বসিয়ে চৈত্রিকা চিত্র আর অর্পিতার কাছে যেতে নেয়। রাস্তায় পথ আগলে দাঁড়ায় পিয়াস। তীক্ষ্ণ দৃষ্টিতে চৈত্রিকা পিয়াসের দিকে তাকিয়ে থাকে। পিয়াস বিশ্রী রকম হেসে বলে, কোথায় যাচ্ছেন ভাবিজান? অনেক তাড়া মনে হচ্ছে। চৈত্রিকা চোখ মুখ শক্ত রেখে জবাব দেয়, হ্যাঁ, পথ ছাড়ুন। ছেড়ে দেব তো। আগলে রাখার জন্য বসে নেই অবশ্য আমি। তো দুই বোনের একই বাড়িতে সময় কেমন কাটছে? বোন প্লাস বান্ধবী এখন তো যা হয়ে গেছেন। মজা হচ্ছে না? মজা তো হতো, কিন্তু আমার বোনটা বিয়ে হয়ে গেছে একটা কুকুরের সাথে, তাই মজা বাদ দিয়ে একটু রেগেই আছি। চৈত্রিকা শুকনো খোঁচা পিয়াসকে চালিয়ে তোলে, ফুস করে উঠে দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমাকে কুকুর বললেন? চৈত্রিকা না জানার মতো ভান করে বলে, ছি ছি, কি বলেন? আপনাকে কুকুর বলার সাহস আছে নাকি আমার? কুকুররাও তো লজ্জা পেয়ে যাবে। চৈত্রিকার এক একটা খোঁচা পিয়াসের মনে গেঁথে রইল। দাঁতে দাঁত চেপে হজম করার চেষ্টা করে গেল অনবরত। চৈত্রিকার ঠোঁটের কোণে বাঁকা হাসি। চৈত্রিকা পিয়াসকে এড়িয়ে চলে যেতে নিলে পিয়াস আরো একবার ডাকে। ঠোঁটের কোণে কুটিল হাসি ঝুলিয়ে বলে, সব অপমান আজকের মতো গিলে নিলাম ভাবিজান। এগুলোর সুদ এক চালে দেব, একটু সাবধানে থাকবেন। আত্মীয় স্বজন ধীরে ধীরে কমে গেছে বিকালেই। পল্লবী সারাদিনের ধকল সামলে কেবলই রুমে ঢুকেছে। পেছন পেছন চৈত্রিকাও এসেছে। পল্লবী এ সময় চৈত্রিকাকে দেখে খানিকটা চমকালেও তা বুঝতে দেয় না। হাসার চেষ্টা করে বলে, তুমি এই সময় বড় বউ, কিছু বলবা? চৈত্রিকা নিজেকে ধাতস্থ করে নিল। মনে মনে সকল প্রশ্ন পরপর সাজিয়ে মুখভঙ্গি কঠিন করে গম্ভীর স্বরে বলে, আপনার সাথে কথা আছে আম্মাজান? হ্যাঁ বলো। চৈত্রিকা মিনিট দুয়েক ঝিম মেরে দাঁড়িয়ে থাকে। পল্লবীর জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে কিছু শোনার উদ্দেশ্যে। চৈত্রিকা চোখে চোখ রেখে সরাসরি বলে, আমি আপনাকে যা জিজ্ঞেস করছি তার সরাসরি উত্তর দিবেন আম্মাজান, কোনো কিছু পেঁচাবেন না। আমার এই বাড়িতে বউ হয়ে আসার উদ্দেশ্যে আপনি জানতেন প্রথম থেকেই। আমাকে নিজের প্রতিশোধের হাতিয়ার বানালেন কেমন করে? পল্লবী এই দুটো প্রশ্নে হকচকিয়ে যায়। কি উত্তর দেবে কিংবা মুখভঙ্গি কেমন করে তা বুঝেই উঠতে পারে না। চৈত্রিকা এই হঠাৎ প্রশ্নগুলো যেন তার কাছে ধরা পড়ে যাওয়ার চোরের মতো। তবুও না দমে কণ্ঠ শক্ত করে বলে, আমি কিভাবে তোমার উদ্দেশ্য জানবো? কিসের উদ্দেশ্য নিয়ে এসেছো তুমি? আর আমার কিসের প্রতিশোধ? চৈত্রিকা ঠোঁট বাঁকিয়ে হাসে, হাত বগল দাবা করে শীতল কণ্ঠে বলে, আমি শুনেছি সবটা কাল। তবুও আপনি যদি অস্বীকার করতে থাকেন তবে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমি কোনো রকম প্রতিশোধ ছাড়াই এ বাড়ির বউ হয়ে কাটিয়ে দেব। এমনিতেও এখন জমিদার সাহেবকে ভালোবেসে ফেলেছি।
পল্লবী আরো একবার চমকায়। শেষের বাক্য যে সত্য তা সে জানে, কিন্তু এই কঠিন মেয়েকে কি সত্যি প্রতিশোধ নেওয়ার খেলাটা ছেড়ে দেবে? পল্লবীর ভাবনার মাঝে চৈত্রিকা উল্টো ঘুরে ঘর থেকে বের হতে নেয়। যত কদম এগোয় ঠিক ততটাই অপেক্ষা করে আশাকৃত ডাকের, এবং তাকে সফল করে দিয়েই পল্লবী পিছু ডাকে। চৈত্রিকার হাসি প্রসারিত হয়, তবে মুহূর্তের মাঝেই তা বিলীন হয়েও যায়। পল্লবী গম্ভীর মুখে এগিয়ে এসে বলে, বিছানায় বসো। চৈত্রিকা মাথা নাড়িয়ে তাই করে। পল্লবী ঠিকমতো বাহিরটা পর্যবেক্ষণ করে ঘরের দরজা লাগিয়ে দেয়। চৈত্রিকার মুখোমুখি একটা চেয়ার টেনে বসে কিছুক্ষণ ঝিম মেরে থাকে। চৈত্রিকা সময় দেয়। পল্লবী দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এ বাড়ির বউ হওয়ার আগে থেকেই আমি তোমার উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিলাম। তোমাকে এ বাড়ির বউ হওয়ার সুযোগটাও আমিই করে দিয়েছি। চয়ন যেন আজকে রাজি করিয়েছি, আর বিয়ের প্রস্তাবটা তোমার মামিকে দিয়েছি। চৈত্রিকা শান্ত গলায় জিজ্ঞেস করে, সকল প্রশ্নের উত্তর দিন। আপনি কেমন করে জানলেন আমার প্রতিশোধ সম্পর্কে? নিজেরটার সাথে বা কেন গোলালেন আমাকে? আপনার সাথেই বা অতীতে কি হয়েছিল? আর আপনি ছাড়া এসব কে কে জানে? আর আমার কেন যেন মনে হয় আমাকে দেওয়া পূর্বের সব চিরকুট, সব সাহায্য আপনার ছিল। এটা কি সত্যি? পল্লবী সহসাই জবাব দেয় না। ফের কিছুক্ষণ চুপ থেকে নিজের উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে নিল। হাতে হাত চেপে চৈত্রিকার চোখে চোখ রেখে প্রথম থেকে বলতে শুরু করে, আমার বিয়ের আগে আমি সদ্য মাধ্যমিক দেওয়া ছাত্রী ছিলাম। পড়ালেখায় ভালো হয় বাবা মা এখনই বিয়ে দেবেন না বলে ঠিক করলেন। কিন্তু আমাদের গ্রামে একদিন চয়নের চোখে পড়ি আমি। চয়ন জমিদারের বড় ছেলে হওয়ায় বাবার মৃত্যুর পর সেই জমিদার কার্য পায়। তার চরিত্র সম্পর্কে এই গ্রাম সহ পাশের আরো প্রায় কয়েকটা গ্রামেও জানাশোনা ছিল। জমিদারের ছেলে হওয়ায় কেউ কিছু বলতে না পারলেও নিজের মেয়েদের রাখে সাবধানে। আমি কিভাবে হুট করে যেন ওর সামনে পড়ে যাই। এরপর আমার পিছে লাগিয়ে উঠে পড়ে। বাবা মা বিয়ে দিতে নারাজ হলে চয়ন সরাসরি মেরে ফেলার হুমকি দেয়। বাবা মা এসবে অতিষ্ঠ হয়ে আমাদের নিয়ে গ্রাম ছাড়ে, কিন্তু পিছু পিছু সেখানেও চয়ন হাজির। আমাদের বাড়িতে বয়ে এসে বাবাকে ফের কড়া গলায় বিয়ের প্রস্তাব দিলে বাবা রেগে থাপ্পড় বসিয়ে যাতা বলে দেয়। চয়ন খেপে ওঠে। চারপাশের কিছু না দেখেই সেদিন রাতে আমার বাবা মাকে সেই বাড়ির মাঝেই পুঁতে দেয়। চোখের সামনে নিজের বাবা মাকে মারতে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে বিবস্ত্র পাই। আমি চমকাই। চয়ন সেদিন শেষ চালে বাজিমাত করেছিল, আমার সর্বস্ব কেড়ে নিয়ে বাধ্য করেছিল বিয়ে করতে। আমি তখন কাঠের পুতুল, অনুভূতিহীনের মতো বিয়েও করলাম। তবে সেদিনই প্রতিজ্ঞা করলাম, হয় ওকে মারবো নয়তো নিজে মরবো। ভাগ্যের পরিহাসে ওকে মারতে পারিনি, আর না নিজে মরতে পেরেছি। আত্মহত্যা করার কথা ভাবলেও করতে পারিনি। বিয়ের পর হাজারভাবে চয়নকে মারার চেষ্টা করেছি, কিন্তু ও এতটাই চালাক, চতুর আর বিচক্ষণ ছিল যে সবসময় আমাকে ধরে ফেলতো। আর এসবের জন্য আমার শাস্তি ছিল ভয়ঙ্কর। একটা শাস্তির কথা মনে পড়লে আমার এখনো শরীর কাঁপে। কখনো পিঠে চাবুক দিয়ে মেরে কেটে তাতে আবার লবণ মরিচ লাগিয়ে দিত, কখনো অন্ধকার ঘরে আটকে রেখে দিত, কখনো চামড়া ছিলে নিত। একটা শাস্তির সময়ের আমার হাহাকার পুরো জমিদার বাড়ি কাঁপত, কিন্তু ভয়ে কেউ এগুতো না। কতবার ওকে বলেছি আমাকে মেরে ফেলতে, কিন্তু মারেনি। জানোয়ারটা বাঁচিয়ে রেখে তিলে তিলে কষ্ট দিতে থাকে। এরই মাঝে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছিল। তখন আমি কিছু করলে যে আমার সন্তানটাও শেষ হয়ে যাবে, এই ভেবে আর কিছু করতে পারলাম না। চয়ন নিজের সন্তান আসার খবরে খুশি হয়েছিল, তবে গোপনে এসে বলেছিল আমি কিছু করলে এবার সবকিছু শাস্তি আমার সন্তান পাবে। মনে ঘৃণা থাকলেও মাতৃত্ব আমাকে আর এগোতে দিল না। সেদিন চিৎকার করে কেঁদেছি আমি, নিজের পরাজয়ের আক্ষেপে কেঁদেছি। প্রহর হওয়ার পর আর কিছু করতে পারিনি। ছেলেটার কিছু করুক বা না করুক, আমার যদি কিছু হয়ে যায় তখন আমার ছেলেটাকে একদম নিজের মতো অমানুষ বানিয়ে ফেলবে, তা বুঝতে বাকি ছিল না। নতুন করে আরেক যুদ্ধ শুরু হলো। চয়ন অন্যায় করা শিখাতো, আর আমি ছেলেকে ন্যায় শিখাতাম। ওরই অন্যায়কে কেটে কুটে ন্যায় বদলে দিতাম। ছেলেটা হয়েও ছিল। ওর বুঝ হওয়ার পর থেকে ধীরে ধীরে পাথর বানিয়ে দিল চয়ন। তবে মন থেকে ন্যায় অন্যায় মুছতে পারল না। প্রহরকে আমি মানুষ করতে পারলেও পিয়াসটাকে পারলাম না। একদম জাতের মতো হয়েছে, অমানুষ। চিত্রকে সবকিছু থেকে যথেষ্ট আগলে রেখেছে প্রহর। এত বছরে সবকিছু থেকে দূরে সরে এসেছিলাম, শুধু মনে আক্ষেপের দলাগুলো টিকে ছিল। এরই মাঝে সাদিক আর নাসিমার বিয়ে হয়। কৌশলে ওদের সব ঘটনাই জানতে পারি আমি। তোমাকে দেখেছি আমি মহুয়ার মৃত্যুর পর। জানতে পেরেছিলাম তুমি নাসিমার মেয়ে। তোমার সাথে কি হয়েছে সবটাই জেনেছিলাম। মনে হয়েছিল এবার তোমার অন্যায়ের সাথে সাথে নিজের সাথে হওয়া অন্যায়ের শাস্তিও হবে। তুমি বেঁচে আছো দেখে চয়ন প্রথমেই ভাবে তোমাকে মেরে ফেলবে যে কোনো মূল্যে। ততদিনে আমি তোমার তেজ সাহস সবটা সম্পর্কে অবগত হয়ে গেছি। চয়নকে অনেক বুঝিয়ে প্রহরের সাথে তোমার বিয়ে ঠিক করলাম। কথা ছিল বিয়ের পর প্রহর তোমাকে ধীরে ধীরে শাস্তি দেবে, কিন্তু চয়ন আমার মূল উদ্দেশ্য জানতে পারেনি।
ওর বিচক্ষণ বুদ্ধিও আমার কাছে হেরে গেছে। তোমাকে সব ধরনের চিরকুট, সাবধান বাণী সব আমিই দিতাম, অনেক সাবধানেই দিতাম। চৈত্রিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, জমিদার সাহেবকে নিয়ে যা বলতেন ওগুলো নিজের ছেলেকে মারার জন্য উস্কে দিতেন আমাকে? না না, ওটা শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য ছিল। আমি জানতাম বিয়ের পর তোমার ধারণা পাল্টাবে। আমি তোমার জীবন শেষ করে দেইনি, বরং তোমাকে তোমার যোগ্য জীবন সঙ্গী দিয়ে অন্যায়ের শাস্তি দেওয়ার সহজ রাস্তা দেখিয়েছি। আমি চাইলেই পিয়াস কিংবা চিত্রর সাথেও তোমার বিয়ে পাকা করতে পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তোমাকে শক্ত হাত দেওয়া। জমিদার সাহেব জানতেন সব। আমার উদ্দেশ্য সম্পর্কে উনি প্রথম থেকেই অবগত ছিলেন। প্রহর 1 বছর আগের ঘটনা সবটাই জেনেছিল। পরে এটাও জানতো তুমি নাসিমার মেয়ে। তোমার উদ্দেশ্য সম্পর্কে বুঝতে ওর দেরি হয়নি। নিজের স্বার্থে না, তোমার আর আমার স্বার্থেই বিয়ে করেছিল তোমাকে। চটিকা অবাক হয়, ভীষণ রকম অবাক হয়। জমিদার সাহেব তার মানে সত্যিই সব জানতেন? সত্যিই কি চটিকাকে তার স্বার্থে বিয়ে করেছিল, নাকি এটার পেছনে জমিদার সাহেবের নিজেরও স্বার্থ আছে? ভেবে পেল না। পল্লবী মাথা নিচু করে বসে আছে। চৈত্রিকা দীর্ঘশ্বাস ফেলে পল্লবীর হাত নিজের হাতের মুঠোয় নেয়, আশ্বাস দিয়ে বলে, আপনার সাথে যা হয়েছে তা প্রচন্ড রকমের বাজে হয়েছে। আপনার, আমার, আরো যত মেয়ের সাথে অন্যায় করেছে এরা, তার সবটুকু শাস্তি আমিই দেব, কথা দিলাম। পল্লবী অবাক চোখে তাকায়। চৈত্রিকা মুচকি হেসে ঘর থেকে বের হয়ে যায়। ভাবতে থাকে নিজের সাথে ঘটে যাওয়া 1 বছর আগের ঘটনা। সেদিন সত্যি সত্যি চৈত্রিকা যখন ঘরে বই পড়ছিল, তখন বাড়িতে হইচইয়ের শব্দ হয়। চৈত্রিকা ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দরজা ঘেঁষে দাঁড়িয়েছিল। নিজের চোখে দেখেছিল চয়ন, নাসিমা, সাদিককে কি নিষ্ঠুরভাবে চৈত্রিকার বাবাকে মেরেছে। একের পর এক আঘাত করেই গেছে। চৈত্রিকা তখন গগনবিদারী চিৎকার করে ছুটে গেছিল বাবার কাছে, কিন্তু নাসিমা তাকে পৌঁছাতে দেয়নি। চৈত্রিকা নিজের হাতটা সারিবেদ করে কোমরে রাখে। সেখানে এখনো একটা দাগ ঝলঝল করছে। এই দাগটা তার মায়ের দেওয়া। নিজ হাতে তাকে ছুরির আঘাতটাই এই মাই দিয়েছিল। জন্মও সে দিয়েছিল, আর মৃত্যুও সেই দিতে চেয়েছিল। ভাগ্য ভালো থাকায় শুধু আঁচড় পড়েছিল জায়গাটায়, তবে আঁচড়টাও ছিল ভীষণ গভীর। তখন বারবার চৈত্রিকার বাবা বলছিল, আমার চৈত্রকে ছেড়ে দাও, ওর তো কোনো দোষ নেই, ওকে মেরো না। চৈত্র মা, আসিস না কাছে, চলে যা মা। নাসিমার মন গলেনি। চৈত্রিকার শত আহাজারিতেও তার বাবার কাছে পৌঁছাতে দেয়নি। ধাক্কা মেরে ঘরে আটকে পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। চৈত্রিকার আহাজারি, হাহাকার কেউ শোনেননি। নিষ্ঠুরগুলোর একটুও মায়া হয়নি। ভেবেছিল চৈত্রিকা আর তার বাবা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু বাড়িতে আগুন লাগার কয়েক মিনিটের মাথাতেই রক্তাক্ত শরীর নিয়েই মেয়েকে বাঁচিয়েছিলেন চৈত্রিকার বাবা। আজও বাবার কথাগুলো চৈত্রিকার কানে বাজে। নিজের বাবাকে সে চোখের সামনে নিঃশেষ হতে দেখেও কিছু করতে পারেনি। শেষবারের মতো প্রিয় বাবার মুখটাও দেখার মতো ছিল না। সব পুড়ে ছাই হয়ে গেছিল। চৈত্রিকার আক্ষেপ সে তার বাবাকে বাঁচাতে পারেনি। ভেতরের আক্ষেপগুলোই হিংস্র হলো। প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে প্রতিজ্ঞা করলো, কঠিন প্রতিজ্ঞা। ছোট্ট মেয়েটি নিজের বাবাকে চোখের সামনে ছটফট করে মারা যেতে দেখে, বাবার আহাজারি দেখে, তাকে বাঁচানোর সর্বস্ব চেষ্টা দেখে, আর নিজের মায়ের বিশ্বাসঘাতকতা দেখে হুট করেই বড় হয়ে গেল। সবকিছু থেকে অনুভূতিহীন হয়ে হুট করেই সাহসী তেজি হয়ে উঠল। দিনকাল ভীষণ রকমের খারাপ যাচ্ছে অর্থির। কখনো মন খারাপ তো আবার কখনো শরীর ভীষণ খারাপ। চিত্রর বিয়ে শেষ হয়েছে প্রায় 15 দিন আগে। বৌভাতের শেষে সেই যে নিবিড়কে দেখেছে, তারপর আর 15 দিনে নিবিড়ের ছায়াটাও দেখা হয়নি। নিবিড়কে দেখার জন্য দিন দিন অস্থির হয়ে যাচ্ছে অর্থি। অথচ আশপাশ হাতড়েও নিবিড়ের দেখা পাচ্ছে না। তার মাস্টারমশাই কি এতই অবুঝ? সে কি বুঝতেছে না ছোট্ট অর্থির মনের অবস্থা? মানুষটা কি এতই পাষাণ হয়ে গেছে? নিবিড়ের কথা ভাবতেই ভেতরটা বিষাদে ভরে ওঠে। জানালার কাছ থেকে সরে এসে বিছানার উপর পা তুলে বসে। কিছুক্ষণ জিম মেরে বসে থেকেও ভালো লাগে না। কোনো কিছু না ভেবেই ঘর থেকে বের হয়। রান্নাঘরের দিকে এগিয়ে দেখে পল্লবী কাজ করছে। অর্থি ভয়ে ভয়ে নিচু স্বরে ডাকে, আম্মা যান। পল্লবী কাজ ছেড়ে তাকায় নিজের মেয়ের দিকে। মেয়ের পাংশুটে মুখ দেখে বুকের ভেতর ধক করে ওঠে। নিজেও নরম স্বরে বলে, কি হয়েছে আম্মা, কিছু বলবা? অর্থি মাথা নত করে বলে, অনেক দিন থেকে তো বাইরে যাই না, আজ একটু যাই আম্মা। হিমানিদের বাড়ি পর্যন্তই যাই। পল্লবীর মায়া হয়। এগিয়ে এসে মেয়ের কপালে একাংশে চুমু খেয়ে চুল কানের পিঠে গুঁজে দেয়। ছোট্ট করে বলে, যাও, তাড়াতাড়ি আইসো আম্মা। অর্থি মাথা নেড়ে হাসে। নিজেও মায়ের গালে চুমু খেয়ে দৌড় লাগায়। পল্লবী দীর্ঘশ্বাস ফেলে। অর্থির বাড়ি থেকে বের হয়ে মাথায় শাড়ির আঁচল টেনে নেয়। বড় বড় শ্বাস নিয়ে হাঁটতে থাকে হিমানিদের বাড়ির উদ্দেশ্যে। নিবিড়দের বাড়ি পেরিয়েই হিমানিদের বাড়ি যেতে হয়।
অর্থি কি মনে করে উকি দেয় বাড়ির মধ্যে। পুরো বাড়ি শুনশান দেখে খানিকটা অবাকই হয়। একটা ঘরের দরজা বাদে প্রায় সবগুলো ঘরের দরজাই বন্ধ। অর্থি বাড়ির মধ্যে ঢুকে দাঁড়াতেই ঘোঙানোর শব্দ আসে। অর্থি অবাক হয়, কেউ কি অসুস্থ? অর্থি সাহস নিয়ে উকি দেয় ঘরের ভেতর। সেখানে নিবিড়কে শুয়ে ঘুমাতে দেখে চমকে ওঠে। কোনো কিছু না ভেবেই ছুটে নিবিড়ের কাছে যায়, ব্যস্ত স্বরে বলে, কি হয়েছে মাস্টার মশাই, এমন করছেন কেন? ঝড়ের ঘরে অর্থির কণ্ঠ শুনে তড়িঘড়ি করে চোখ মেলে তাকায় নিবিড়। চোখ পিটপিট করে অর্থিকে দেখে। জ্বরে চোখ ঝাপসা হয়। কোনো রকমে চোখ ডলে ভালো করে তাকিয়ে বলে, তুমি এখানে? আপনার কি হয়েছে আগে এটা বলুন। এমন লাগে কেন আপনার চোখ মুখ? নিবিড় রয়ে শয়ে বলল, জ্বর আসছে। অর্থি সাথে সাথে নিবিড়ের কপালে হাত দেয়। জ্বরের পরিমাণ দেখে ভীষণ রকমের ভয় পায়। অর্থি তড়িঘড়ি করে উঠতে নিলে নিবিড় হাত টেনে ধরে। কোনো রকমে বলে, কোথায় যাচ্ছ? পানি আনি। আপনার মাথায় পানি ঢাললে জ্বর কমবে। লাগবে না, তুমি বাড়ি চলে যাও। অর্থি অবাক হয়ে বলে, কেন? নিবিড় সঠিক জবাব না দিয়ে বলে, যাইতে বলছি যাও। অর্থি শোনে না। নাক মুখ কুচকে নিবিড়ের হাত শক্ত করে ধরে বলে, আপনি চুপচাপ শুয়ে থাকেন। চাচা চাচি কই গেছে? তাদের দেখি না কেন? আম্মা নানি বাড়ি গেছে আর আব্বা দোকানে গেছে। আচ্ছা আপনি ছাড়েন, আমি পানি নিয়ে আসি। নিবিড় আরো শক্ত করে চেপে ধরে অর্থির হাত। ভাঙা ভাঙা স্বরে বলে, তুমি আমার কথা বোঝো না কেন? চলে যাইতে বলছি কিন্তু আমি। অর্থি পাত্তা দিল না। হাত ছাড়িয়ে নিয়ে কিছু না বলে বালতিতে করে অল্প খানিক পানি টেনে আনে। নিবিড়ের বারবার মানা করা সত্ত্বেও কোনো রকম কথা কানে না নিয়ে অর্থি নিবিড়কে টেনে মাথায় পানি দেয়। বেশ অনেকটা সময় মাথায় পানি দেওয়ার পর বালতি সরিয়ে নিবিড়ের মাথা মুছিয়ে দেয়। তারপর সেই তোয়ালে ভিজিয়ে নিয়েই নিবিড়কে জলপট্টি দেয়। নিবিড় চোখ মুখ কুচকে বলে, তুমি জিদ করতেছো কেন অর্থি? এভাবে আমার ঘরে কেউ তোমাকে দেখলে ভালোভাবে নেবে না। না নিলে না নেই, চুপচাপ শুয়ে থাকেন আপনি। নিবিড় ছটফট করতে থাকে। অর্থিকে এই সময়ে ভুল করেও কেউ তার ঘরে দেখলে সেইটা যে ভালো হবে না, এটুকু সে হাড়ে হাড়ে বুঝতে পারলেও বোকা অর্থি বুঝতে পারছে না। বেশ অনেকটা সময় জলপট্টি দেওয়ার পর নিবিড়ের জ্বরটা একটু হালকা হয়। নিবিড় ঝড়ের ঘুরে চোখ বন্ধ করে পড়ে থাকে। অর্থি দুবার ডাকলেও নিবিড় জবাব দেয় না। বোকা অর্থি ভেবে নেয় নিবিড় ঘুমিয়ে পড়েছে, তাই আলগোছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মাস্টারমশাইয়ের কপালে। নিবিড় কেঁপে ওঠে। সাথে সাথেই বাহির থেকে দুজন লোক হৈ হৈ করে ওঠে। হুট করেই চেঁচামেচি আর হট্টগোলার শব্দে অর্থি আর নিবিড় চমকায়। চোখের পলকেই ঘটে যায় একের পর এক কাণ্ড। নিবিড় আর অর্থির কথা পুরো এলাকায় ছড়িয়ে গেছে। যে দুজন লোক নিবিড় আর অর্থিকে একা ঘরে দেখেছিল, তারা যাতা বানিয়ে বানিয়ে বলে বদনাম রটাচ্ছে। জমিদার বাড়ির আঙিনায় সালিশ বসানো হয়েছে, সেখানেই আপাতত সবাই উপস্থিত। অর্থি একপাশে জড়সড় হয়ে কান্না করছে। পাশেই পল্লবী, নাসিমা, শায়লা, নীরা, অর্পিতা, চৈত্রিকা দাঁড়িয়ে আছে। চয়ন, শিমুল, সাদিক, প্রহর, চিত্র সবাই বসে আছে। সামনেই অপরাধী ভঙ্গিতে নিবিড় আর নিবিড়ের বাবা দাঁড়িয়ে আছে। গ্রামের আরও বেশ কিছু লোকজন উপস্থিত আছে। দূরে দূরে দাঁড়িয়ে গ্রামবাসীরা সবটাই দেখছে। চয়ন গম্ভীর স্বরে নিবিড়কে বলে, অর্থি তোমাদের বাড়িতে গেছিল কেন? নিবিড় কি বলবে বুঝতে পারে না। গ্রামের একজন মুরব্বী ঠেস মেরে বলে, জমিদার সাহেব এই প্রশ্নটা নিবিড় বাপজানরে না কইরা নিজের মাইয়ারে করেন তো। হাইকির লিগা একলা একলা মাইয়া হইয়া অবিয়া ইত্যা পোলাটার ঘরে গেছে, এর উপর নাহি আরো কি আহাম কুহাম করছে। তা আপনার তো নিজের মুখ লুকাইয়া রাহান উচিত। চয়ন খেপে ওঠে, গলা ফাটিয়ে ডেকে ওঠে অর্থিকে। অর্থি লাফিয়ে ওঠে ভয়ে, কান্নার ধমক বেড়ে যায়। পল্লবী শক্ত করে মেয়ের হাত চেপে ধরে। অর্থি ভয়ে নিজের মাকে আঁকড়ে ধরতেই চয়ন বলে, অর্থি এখানে আসো। অর্থি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। চয়ন রাগী দৃষ্টিতে তাকাতেই পল্লবী মেয়ের হাত টেনে সামনে এগিয়ে আসে। অর্থির কান্না তখনও বন্ধ হয়নি, বারবার কেমন কেঁপে উঠছে। নিবিড় জ্বর নিয়েও কোনো রকমে নিজের ভারসাম্য রেখে দাঁড়িয়ে থাকলেও অর্থির কান্না দেখে নিজের ভারসাম্য হারাতে থাকে। বোকা মেয়েটার এভাবে কান্না যে তার সহ্য হয় না, মেয়েটা বোঝে না কেন? ঝাপসা চোখে অর্থির মুখের দিকে তাকিয়ে থাকে। চয়ন অর্থির দিকে তাকিয়ে কড়া স্বরে জিজ্ঞেস করে, গ্রামের মানুষ যা রটাচ্ছে এসব কি সত্য? তোমার আর নিবিড়ের মধ্যে কোনো রকম প্রণয় গঠিত সম্পর্ক আছে? হ্যাঁ অথবা নাতে জবাব দিবে। অর্থি কাঁদতে কাঁদতেই দুদিকে মাথা নাড়ায়। এর মাঝে একজন বলে ওঠে, মিছা কথা কইতেছে। আমরা নিজের চোখে দেখছি ওরা এক ঘরে। সি সি, আমার কইতেও শরম করতেছে। নিবিড় প্রতিবাদ করে, কড়া কণ্ঠে বলে, মিথ্যা কথা বলতেছেন কেন? ও আর আমি কি এমন করছি যে আপনার লজ্জা লাগতেছে বলতে? আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। আমার আব্বা আম্মা বাড়িতে ছিল না, কিন্তু জ্বরে আমার অবস্থা খারাপ দেখে অর্থি আমার মাথায় পানি দিয়ে জলপট্টি দিয়েছে। আপনারা সব না দেখে না জেনেই অযথা দোষ দিচ্ছেন কেন? নিবিড়ের বাবা নয়ন আহমেদ ছেলেকে ধমক দেন। নিচে সরে বলেন, চুপ কর নিবিড়। চুপ কেন করবো আব্বা?
ওনারা অযথা ওই ছোট্ট মেয়েটার উপর দোষ কেন চাপাচ্ছে? এর মাঝে ঠাস করে শব্দ হয়। নিবিড় চমকে তাকিয়ে দেখে চয়ন অর্থিকে থাপ্পড় দিয়েছে। অর্থি ভয়ে জোরে কান্না করে ফেলে। চৈত্রিকা ছুটে আসে নিজ জায়গা থেকে, অর্থিকে জড়িয়ে ধরে। চয়ন ডেকে চিল্লিয়ে বলে, বেশি বড় হয়ে গেছো? জমিদারের মেয়ে হওয়া সত্ত্বেও তোমাকে এসব করতে কে বলেছে? প্রহর এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খোলে, গম্ভীর স্বরে বলে, আব্বা জানো ছোট মানুষ, ওকে অযথা মারতেছেন কেন? আর কে কি বললো তা ধরতেছেনি বা কেন? চয়ন কিছু বলার আগের মুরব্বীটা রাগী কণ্ঠে বললেন, মানতাসিয়া আপনারা জমিদার বংশের, তাই বললে কি নিয়ম মানতেন না? আপনাগো বাড়ির মাইয়া আর ওই পোলায় যখন একলগে ধরা পড়ছে তখন ওগো বিয়া পড়াইয়া দেন। অর্থি আর নিবিড় দুজনেই চমকায়। চৈত্রিকা প্রহরের দিকে তাকিয়ে থাকে। মানুষটা অর্থিকে নিয়ে ভীষণ সেন্সিটিভ। সেখানে এত কিছু কি হজম করে নেবে, নাকি কথা বাড়াবে বুঝে আসলো না? নিবিড় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। চয়ন গম্ভীর স্বরে বলে, আমার মেয়ের জীবন আমি ঠিক করব, ওর কার সাথে বিয়ে দেব না দেব। জমিদার বংশের মেয়ে হয়ে কখনোই একটা নিম্নবিত্ত পরিবারে আমি আমার মেয়ে দেব না। আর এই দুই লোক তোমার ঠিক করা, তাই না নিবিড়? আমার মেয়েকে তুমি উস্কিয়ে ভুলভাল বুঝিয়েছ। নিবিড় চমকায়িত কণ্ঠে বলে, আমি ওকে উস্কাবো কেন? এখন কিছু বুঝতেছো না, তাই না? চয়ন মুহূর্তেই দুজন মেয়েটকে ডাকে। তারা এসে চাবুক দিয়ে যায় চয়নের হাতে। পুরো গ্রামবাসী হৈ হৈ করে ওঠে। চিত্র আর প্রহরও নিজ জায়গা ছেড়ে ওঠে। প্রহর ব্যস্ত গলায় বলে, কি করছেন আব্বাজান? এগুলো কিন্তু অনুচিত। এখানে কথা বলার জন্য সবাইকে ডাকা হয়েছে, আর আপনি এটা কি করছেন? আমার মেয়ের জন্য যা ভালো হয় তাই আমি করছি, তোমরা চুপ করে থাকো। নয়ন আহমেদ রীতিমতো চয়নের পায়ে পড়ে যায়। ছেলের যান ভিক্ষা চেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। নিবিড় দ্রুত নিজের বাবার হাত চেপে ধরে, হাঁটু মুড়িয়ে নিজে বসে নিজের বাবাকে বলে, কারোর সামনে নত হওয়ার দরকার নেই আব্বা, আমি জানি আমি কিছু করিনি। সাথে সাথেই গায়ের সমস্ত শক্তি দিয়ে নিবিড়ের গায়ে চাবুক ছুঁড়ে মারে চয়ন। নিবিড় ব্যথায় চোখ মুখ খিচে থাকে। অর্থি চৈত্রিকার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে আসে। নিবিড়কে আগলে বসেই কাঁদতে কাঁদতে বলে, আব্বাজান, মাস্টার মশাইয়ের কোনো দোষ নাই, ওনারে ছাইরা দেন আব্বাজান, উনি কিছু করে নাই, ওনার শরীর ভালো না, ওনারে এভাবে মারলে উনি মরে যাবে। চয়ন পল্লবীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওরে এখনই সরাও। পল্লবী, শাইলা, নাসিমা মিলে অর্থিকে সরাতে নেয়। অর্থি বারবার কান্না করতে করতে নিবিড়কে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তাতে চয়ন বিশেষ পাত্তা না দিলেও নিবিড় ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার জন্য অর্থির এই অস্থিরতা তার মনে শান্তি এনে দেয়। অর্থি চোখের আড়াল হতেই চৈত্রিকা এগিয়ে আসে। সরাসরি প্রহরকে বলে, আপনি কিছু বলবেন নাকি আমি বলবো? প্রহর হাত বগল দাবা করে দাঁড়ায়, যেন চৈত্রিকাকেই বলার অনুমতি দিল। চৈত্রিকার কথায় চয়ন তার দিকে তাকায়। চৈত্রিকা কোনো কথা ছাড়াই আগে চয়নের হাতের চাবুকটা টেনে ধরে শক্ত কণ্ঠে বলে, ওনাকে মারছেন কেন? উনি কি করেছে? গ্রামের কোন দুজন কি দেখেছে? এতে যদি নিজের মেয়ের জন্য বিশেষ গুরুত্ব না দেন, তাহলে নিবিড় ভাইজানের বেলা গুরুত্ব দিচ্ছেন কেন? আপনি জমিদার আর সে গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে বলে? চয়ন ফুঁসে উঠে বলে, বাড়ির বউয়ের মতো থাকো, আমার কাছে বাধা দিলে এটা তোমার জন্য মঙ্গলজনক হবে না, চাবুক ছাড়ো। চৈত্রিকা উত্তর দেওয়ার আগেই গ্রামের লোকজন হইচই শুরু করে। কয়েকজন মুরব্বী বিতর্ক করতে থাকে। চয়নকে সরাসরি বলে, বড় বউ তো হক কথাই কইছে, আপনি তো নিবিড়রে মারতে পারেন না জমিদার সাহেব। আর সব থেকে বড় কথা হইল, আপনি নিবিড়রে মারেন কাটেন যাই করেন না কেরে, আপনার মাইয়ার বিয়া এই নিবিড়ের লগেই দেওয়ান লাগবো। দুর্নাম কিন্তু আপনার মাইয়ারই হইছে, মনে রাখেন। পোলা মাইনসের দুর্নাম হয়ও না, তাহেও না। তাই আগে ভাগেই নিজের মাইয়াটা বিয়াটা আগে দিয়া দেন, আর নইলে আমরা আপনার ওই কলঙ্কিনী মাইয়ারে এই গ্রামে থাকতে দিব না। চুনকালি মাখাইয়া গ্রাম সারা করুম। চয়ন খেপে ওঠে, কিন্তু সকলের একই কথার পিঠে দমে যায়। চৈত্রিকা প্রহরের পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, বিয়েটা হলে কি খুব ক্ষতি হবে জমিদার সাহেব? নিবিড় ভাইজান আর অর্থি কিন্তু একে অপরকে ভালোবাসে, যাই করবেন একটু ভেবে কইরেন। প্রহর ভেতরে ভেতরে চমকালেও বাহিরে প্রকাশ করে না। চয়ন, সাদিক আর গ্রামবাসীর মধ্যে একটা ঝামেলা বাঁধতে খুব একটা দেরি হয় না। প্রহর সবাইকে থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার বোনরে নিয়ে একটাও বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব। এতক্ষণ যাবৎ চুপচাপ সব দেখছি, মানে কি প্রহর রেনোয়াজ সম্পর্কে সব ভুলে গেছেন? আপনারা চাইছেন নিবিড় আর অর্থির বিয়েটা যেন দিয়ে দেই, ঠিক আছে তাই হবে। চয়ন হুঙ্কার ছেড়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কি যাতা বলতেছো? যাতা বলছি না, আপনি নিজেই পরিস্থিতিটা আরো বিগড়ে দিয়েছেন আব্বাজান। আগে যাও কথা বলে সব সমাধান করা যেত, আপনি নিবিড়কে আঘাত করে সেই পথ বন্ধ করে দিয়েছেন। তাই আপনি চুপ থাকুন। আমি আমার বোনের খারাপ চাইব না, অন্তত নিজের স্বার্থের জন্য ওকে ব্যবহারও করব না। নিবিড় ভালো ছেলে, পড়ালেখা জানা ছেলে, তাছাড়া আমাদের অর্থীও যথেষ্ট পছন্দ করে ওকে, তাই বিয়েটাতে কোনো সমস্যা নেই।
চয়ন একবার চেঁচামেচি করে রেগে চলে যায়। প্রহর সবার সাথে কথা বলে শান্ত মতো, কিন্তু সবার একটাই কথা, বিয়ে এখনই দিতে হবে, নয়তো এখনই গ্রাম ছাড়তে হবে। প্রহর ঝামেলা বাড়ায় না, নয়ন আহমেদের থেকে অনুমতি নিয়ে মসজিদের ইমাম ডাকায়। ওই আঙ্গিনায় বসেই কয়েক মিনিটের মাঝে নিবিড় আর অর্থির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল তা যেন দুজনের মাথার উপর দিয়ে যায়, বুঝতেই পারে না কিছু, দুজনেই ভাষাহীন। ওদের বিয়ে সম্পূর্ণ হতেই যে যার মতো চলে যায়। প্রহর গম্ভীরভাবে নিবিড়কে বলে, তোমার ভরসায় নিজের বোনকে তোমার হাতে তুলে দিয়েছি, এমন কিছু করবে না যাতে আমার বোনকে কখনো কাঁদতে হয়। তাহলে যেভাবে তোমার ভালোবাসা পেলে ওভাবেই আমি কেড়ে নিতে দুবারও ভাববো না। আপাতত বাড়ির ভেতর চলো, আজান দিয়ে দেবে এখনই। সবাই ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে। চৈত্রিকা আশেপাশে কোথাও সাথীকে না দেখে নীরাকে জিজ্ঞেস করে, সাথী কোথায় বুবু? আমি তো জানি না ভাবিজান, সাথী মনে হয় নিচেই নামেনি। চৈত্রিকা চমকে ওঠে, এত ঝামেলার মাঝে তার একটু খেয়াল ছিল না। দ্রুত সবকিছু পেরিয়ে সাথীর ঘরের সামনে যেতেই দেখে দরজা হালকা বেজানো। চৈত্রিকা ভয়ে কাঁপা কাঁপা হাতে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সাথে সাথেই আজান শুরু হয়। চৈত্রিকার চোখের সামনে সিলিংয়ে থাকা সাথীর লাশ ঝুলতে থাকে। সিলিংয়ে সাথীকে ঝুলতে দেখে চৈত্রিকা সাথী বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। চৈত্রিকার চিৎকার শুনে প্রহর সহ বাড়ির কম বেশি সবাই ছুটে আসে। চৈত্রিকাকে মাটিতে পড়ে থাকতে দেখে কেউ কোনো দিকে না তাকিয়েই আগে চৈত্রিকাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। চৈত্রিকাকে নিয়ে ব্যস্ত থাকার মাঝেই অর্থির নজর পড়ে খোলার দরজার ভেতরে। সাথীকে ঝুলতে দেখে ভয়ে বসে পড়ে মেঝেতে। নিবিড় ভুরু কুচকে অর্থিকে আগলে নিতেই অর্থি ভয়ে ভয়ে আঙ্গুল তুলে ঘরের ভেতরে ইশারা করে। নিবিড় সেদিকে তাকিয়ে নিজেও থমকে যায়। ছোট্ট করে প্রহরকে উদ্দেশ্য করে বলে, প্রহর ভাইজান, সাথী। প্রহর নিবিড়ের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই চমকে ওঠে। চৈত্রিকাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ পিটপিট করতে থাকে। একে একে সবাই খেয়াল করে সাথী সিলিংয়ে ঝুলছে। নীরা, অর্পিতা আর অর্থি মুহূর্তেই শব্দ করে কেঁদে ওঠে। প্রহর ফাঁকা ঢোক গিলে একবার সাথীর ঝুলন্ত লাশের দিকে তো আরেকবার তাকায় চৈত্রিকার অবচেতন মুখের দিকে। এরই মাঝে চয়ন, সাদিক, শিমুল, পিয়াসও চলে আসে। সাথীকে ঝুলতে দেখে পিয়াস হাই হাই করে ওঠে। প্রহর, চিত্র আর নিবিড় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কারো মৃত্যুতে যে পিয়াস হাই হাই করার মতো মানুষ না, তা বোধ হয় তাদের থেকে কেউ ভালো জানে না। প্রহর কাউকে কিছু না বলে চৈত্রিকাকে কোলে তুলে নিয়ে নিজেদের ঘরের দিকে যায়। সাথে ডাকে শায়লাকে। পল্লবী কাকে ছেড়ে কাকে সামলাবে বুঝতে পারে না। নাসিমার মতো কঠিন পাষাণ মহিলাও সাথীর লাশ দেখে কেঁপে উঠেছে। চিত্র পুলিশকে খবর দেয়, নিজেরা আগেই সাথীকে নামায় না। পিয়াস আচমকাই পাগলের মতো কাঁদতে থাকে। উপস্থিত সবাই অবাক, পিয়াস কেন কাঁদছে কেউ বুঝে ওঠে না। নিবিড় অর্থিকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। বোকা মেয়েটা কাঁদতে কাঁদতে প্রায় নেতিয়ে পড়েছে। জ্বর শরীরে নিবিড় মনে হলো সে বোধ হয় স্বপ্নই দেখছে। হুট করেই তাদের বিয়ে, আর এখন সাথীর লাশ, এগুলো তো স্বপ্ন ছাড়া সম্ভব নয়। পরপর কয়েকটা ফাঁকা ঢোক গিলে চোখ পিটপিট করে ঝাপসা চোখ পরিষ্কার করে নেয়। মিনিটের মাঝে ছড়িয়ে পড়ে সাথীর মৃত্যুর খবর। এই সাজের বেলাতেই গ্রামের লোকজন এরকম ছুটে আসে প্রায়। জমিদার বাড়ি থেকে খবর দেওয়ার আগেই কথায় কথায় আজম আলী আর সোনিয়া বেগম খবর পেয়ে যায়। হুট করেই এমন একটা খবর দুজনেই কেউ বিশ্বাস করে উঠতে পারে না। সবকিছু ছেড়ে ছুড়ে ছুট লাগায় জমিদার বাড়ির দিকে। বুকের ভেতরটা দুজনের চিনচিনে ব্যথায় ছেয়ে গেছে। এর মাঝেই পুলিশও চলে আসে। সাথীর লাশ তারাই নামায়। সাথীকে হলরুমে শুইয়ে রেখেছে। আশেপাশে জমিদার বাড়ির সবাই বসে কাঁদছে। সোনিয়া বেগম জমিদার বাড়ির হলরুমে পা রাখতেই সবার কান্নার সুর ভেসে আসে। ফাঁকা ঢোক গিলে ভীতু চোখে আশেপাশে চোখ বুলায়। গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই চোখে পড়ে সাথীর ফ্যাকাশে মুখ। মেয়েকে মেঝেতে শুয়ে রেখে আশেপাশের লোকজন কাঁদছে। এই দৃশ্য একজন মায়ের কাছে কতটা কষ্টের তা একজন প্রকৃত মাই বুঝতে পারেন। আজম আলী মেয়ের মুখ দেখেই হাউমাউ করে কান্না শুরু করে দেন। সোনিয়া বেগম এগিয়ে মেয়ের কাছে পৌঁছাতে পারে না। জ্ঞান হারিয়ে তিনিও মেঝেতে লুটিয়ে পড়েন। পল্লবী আর নীরা ছুটে আসে। দ্রুত সোনিয়া বেগমকে ধরে সোফায় শুইয়ে দেন। মেয়েটকে ডেকে পানি এনে ছিটিয়ে দিতে থাকে মুখে। বাড়ির অবস্থা আরো খারাপ হয়। আশেপাশের লোকজন কানাঘুষা শুরু করেছে। এত ভালো একটা মেয়ে হুট করে আত্মহত্যা কেন করলো, এইটাই কেউ ভেবে পাচ্ছে না। সোনিয়া বেগমের জ্ঞান ফিরানোর মাঝেই প্রহর নিচে নামে। এতক্ষণ সে চৈত্রিকার কাছে ছিল। এতটা সময় চলে যাওয়ার পরও চৈত্রিকার জ্ঞান ফেরেনি। শায়লা আছে এখনো ওখানেই। বাড়ির পরিবেশ খারাপ হওয়ায় সে নিজেও চলে এসেছে। পুরো বাড়িতে মৃত্যুর কান্না যেন প্রহরের গায়ের লোমকূপ দাঁড় করিয়ে দিচ্ছে। এই নির্দোষ মেয়েটা কেন এমন একটা কাজ করলো, এটা ভেবেই বুক ভারী হয়ে আসে। প্রহর রেনোয়াজ তো পাষাণ, অথচ সাথীর মৃত্যুতে সে নিজেকেই সামলাতে পারছে না। প্রহর চুপচাপ এসে সাথীর লাশের সামনে বসে থাকে। চয়ন আর সাদিক পুলিশের সাথে কথা বলছে। তারা চায় লাশকে পোস্টমর্টেম করতে।
এটা শুনেই আজম আলী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার মাইয়ারে আর কষ্ট দিয়েন না আপনারা। আমার মাইয়াটা এমনিতেই অনেক কষ্ট নিয়ে দুনিয়া ছাড়ছে, ওরে কাটাছেড়া কইরেন না। দুনিয়াতে থাকতে মাইয়ার কদর করি নাই, অথচ এখন আমার বুকটা ফাইটা যাইতেছে। আল্লাহ গো। প্রহর যথেষ্ট অপছন্দ করা সত্ত্বেও আজম আলীর এক একটা হাজারি অনুভব করতে পারল। বেশি কিছু বলার মতো খুঁজে পেল না। আশপাশ হাতড়েও বলার মতো দুটো শব্দও পেল না। কথা বলার সময় বুঝতে পারে তার গলা কাঁপছে। কোনো রকমে নিজেকে সামলে এক কদম নিচু সরে বলে, কোনো পোস্টমর্টেম হবে না? পুলিশের এসআই বিনয়ের স্বরে বলতে চায়। কিন্তু স্যার, এটা তো সুইসাইড কেস, আমাদের তো পোস্টমর্টেম করতেই হবে। করতে হবে না? হবে না যখন বলেছি তখন হবে না। তাছাড়া ওর বাবাও তো চাচ্ছে না। সাথীর মা চৈত্রিকা, ওনারা দুজনেই অবচেতন। এখন তো আরই কোনো রকম সিদ্ধান্ত নিতে চাই না। এসআই চুপ করে যায়। এর মাঝে সোনিয়া বেগমের জ্ঞান ফিরে আসে। লাফিয়ে ওঠে, পল্লবীর হাত ধরে বলে, জমিদার গিন্নি, আমার সাথী কই? আমার মেয়েটা কই? আমার বুক খালি করে আমার মেয়ে কোথাও যাইতে পারে না। কই আমার মেয়ে? দেখি সরেন। পল্লবী সোনিয়া বেগমকে শান্ত করতে চাইলেও কোনো কাজ হয় না। সোনিয়া বেগম সবকিছু ছেড়ে ছুড়ে পাগলের মতো নিজের মেয়ের কাছে যেতে চাইতে থাকে। ছুটে আসে নিজের মেয়ের লাশের কাছে, মেয়ের মাথার কাছে বসে দুগাল আগলে নিয়ে পাগলের মতো বলতে থাকে, মা, এই মা, তুই উঠবি না? দেখ, আমি সব রাগ অভিমান ভুলে তোর কাছে চলে আসছি। এই মা, দেখ, তোর মা আর কিছু মনে রাখেন নাই। তাকাবি না মায়ের দিকে? মায়ের সাথে অভিমান হয়েছে মা? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোর সাথে রাগ করব না। তাকা আমার দিকে। আর কতক্ষণ ঘুমাবি? তাকা না মা। সোনিয়া বেগমের এমন উন্মাদনা দেখে উপস্থিত সবাই কেঁদে ফেলে। নীরা এগিয়ে এসে সোনিয়া বেগমকে কোনো রকমে বলে, আম্মা এদিকে আসেন। এমন করবেন না আম্মা। সোনিয়া বেগম এক ঝটকায় নীরার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। চোখ মুখ কুচকে নীরাকে ধমক দিয়ে বলে, কান্না করছো কেন? হ্যাঁ, দূরে যাও আমার থেকে, কাছে আসবে না একদম। আমি আমার সাথীর কাছে যাব। কথা শেষ করেই মেয়ের গালের সাথে নিজের গাল ঠেকিয়ে বসে থাকে। মেঝেতে প্রায় গা ছেড়ে দিয়ে মেয়েকে আগলে নিয়ে বসে থাকে। পাগলের মতো বিড়বিড় করে কি সব বলতেই থাকে। কেউ ভেবে পায় না এই মহিলাটি ঠিক কি বলে সান্ত্বনা দেওয়া যায়। এর মাঝে সিঁড়ি দিয়ে উন্মাদের মতো ছুটে আসে চৈত্রিকা। চারপাশে কোনো কিছু না দেখেই সাথীর লাশের পাশে বসে পড়ে। প্রহর সহ বাকি সবাই চমকায়। শায়লা পিছু পিছু এসে চৈত্রিকাকে ধরার চেষ্টা করে, কিন্তু চৈত্রিকা কাউকে ধরতে দেয় না। সাথীর পাশে আলগোছে বসে আস্তে আস্তে ডাকতে থাকে, কিন্তু ছুতে গেলেই সোনিয়া বেগম হুঙ্কার ছাড়েন। চৈত্রিকার হাত টান মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে, সর, দূরে যা আমার মেয়ের থেকে। খবরদার আমার মেয়েকে ছুবি না তুই। এই, তুই যা যা এখানে থেকে। সোনিয়া বেগম রীতিমতো ধাক্কা দেয় চৈত্রিকাকে। অর্পিতা চৈত্রিকাকে ধরে কান্নারত অবস্থাতেই বলে, কি করছেন মামি? চৈত্রিকা কোনো শব্দ করে না। সোনিয়া বেগম কারোর কথা শোনেন না। মেয়েকে বুকে আগলে নিয়ে ফের গালের সাথে গাল ঘেঁষে পড়ে রয়। চৈত্রিকা চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। প্রহর নিজ জায়গা থেকে উঠে এগিয়ে এসে চৈত্রিকার কাছে বসে চৈত্রিকাকে আগলে নিয়ে নিজের বুকে ঠাঁই করে নেয়। চৈত্রিকা প্রহরের শার্ট আঁকড়ে ধরে কান্না করতে থাকে। প্রহর চৈত্রিকার মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করো না, মামির মাথা ঠিক নেই তাই এমন বলছে। নিজেকে সামলাও। তুমি নিজেকে না সামলাতে পারলে মামিকে সামলাবে কে? প্রহর যত সহজে কথাগুলো বলল, ঠিক ততটাই কঠিন এই কাজগুলো। সে নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে এরা নিজেদের সামলাতে পারবে এটা ভাবাই বোধ হয় বিলাসিতা। চৈত্রিকা প্রহরের থেকে নিজেকে সারিয়ে নিয়ে একদম ধীরে এগিয়ে যায় সোনিয়া বেগমের দিকে। সোনিয়া বেগমের দিন দুনিয়ার ধ্যান বোধ হয় তখন নেই। চুপচাপ নিজের মেয়েকে নিয়ে পড়ে আছেন তিনি। চৈত্রিকা ফাঁকা কয়েকটা ঢুক গিলে কাপা কাপা হাতে সোনিয়া বেগমের বাহুতে হাত দেয়। কান্নারত ভাঙা কণ্ঠে মিনমিনিয়ে ডাকে, মামি, ও মামি। সাথে সাথেই সোনিয়া বেগম ভয়ঙ্কর হয়ে ওঠেন। নিজের মেয়েকে ছেড়ে তিনি সহসাই সোজা হয়ে উঠে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় চৈত্রিকার গালে। চৈত্রিকার বাহু শক্ত করে চেপে ধরে বলে, তুই না বলছিলি আমার মেয়েরে আগলায় রাখবি? এই আগলায় রাখছিলি আমার মেয়েরে? এইটাই তোর আগলায় রাখার নমুনা? আমি তোরে নিঃস্বার্থে মেয়ের মতো ভালোবাসছি, আগলায় রাখছি। কখনো তোর উপর দুইটা কটু বাক্য ছুঁড়ে মারি নাই। সেই তুই আমার মাইয়ারে কাইরা নিলি? তুই কেমনে পারলি এটা? কেমনে পারলি? আমার বুক খালি করতে তোর আত্মা কাঁপে নাই? তুই না এই জানোয়ারদের শাস্তি দিতে আইছিলি? দেশ নাই কেন? নিজের সংসারের মায়া পড়িয়া গেছিস, তাই না? মাঝখান দিয়ে আমার মাইয়াটা বলি হয়ে গেল। তুই আমার মাইয়ারে মাইরা ফেলছিস। তরে কোনোদিন আমি মাপ করবো না। দূর হ সামনে থেকে। চৈত্রিকাকে ছুঁড়ে মারে সোনিয়া বেগম পাগলের মতো কাঁদতে থাকে। চৈত্রিকা পাথরের মতো চুপচাপ শুধু বসে থাকে। প্রহর ফের আগলে নেয়, কিন্তু চৈত্রিকা অনুভূতি শূন্যের মতো শুধু চেয়ে থাকে। চোখ থেকে টুপটাপ পানি পড়লেও মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সোনিয়া বেগম পাগলের মতো কাঁদতে কাঁদতে মেঝেতে আঁচড় কাটেন আর বিলাপ করতে থাকেন। ও আল্লাহ, জীবনে বুঝে
কখনো অন্যায় করিনি, তুমি আমার কোন অন্যায়ের শাস্তি আমার মেয়েকে দিলা আল্লাহ? একজন মায়ের কুল খালি করলা কেমনে? আমার মৃত্যুটা তুমি আগে দিলা না কেন? নিজের বুকেই নিজে থাপড়াতে থাকে অনবরত, পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। তার বুকের জ্বালা কেবল তিনিই বুঝছেন। তার নির্দোষ মেয়েটা অকারণেই চলে গেল দুনিয়া বিছেড়ে। একজন মায়ের কাছে এটার মতো কষ্টজনক বোধ হয় আর কিছুই নেই। রাতের অন্ধকার থাকা অবস্থাতেও সাথীর কবর দেওয়ার ব্যবস্থা করা হলো। গরমের দিন, সারা রাত লাশ রাখলে লাশ ধীরে ধীরে পচন শুরু করবে। একেই তো আত্মহত্যা করা লাশ, তাই কেউ দেরি করতে চাইল না। সাথীর ধোয়ানো থেকে শুরু করে নিয়ে যাওয়া পর্যন্ত সোনিয়া বেগম আকাশ পাতাল ফাটিয়ে চিৎকার করে কাঁদছিলেন। 4-5 জন মিলে ধরেও তাকে সামলানো দায় হয়ে যাচ্ছিল। শেষ সময়ে সাথীর কাছে আসেনি চৈত্রিকা। দূর থেকে একবার মুখ দেখেই ঘরে গিয়ে হাউমাউ করে কেঁদেছে। প্রথমবারের মতো দুর্বল সত্তায় চৈত্রিকাকে দেখে প্রহর কিছুতেই কিছু করতে পারেনি। চুপচাপ নিজের বুকে আগলে রেখেছিল। কিন্তু কবর দিতে যেতে হবে বলে সে চৈত্রিকাকে নীরা অর্পিতা শায়লার কাছে রেখে চলে যায়। চৈত্রিকার কান্নার ধমকে তারা 3 জনও কেঁদেছে। প্রহর, আজম আলী, চিত্ত আর নিবিড়ি খাটিয়া তুলেছিল। অন্যদেরকে ধরতে দেয়নি প্রহর। আজম আলী নিজেকে সামলানোর চেষ্টা করেও পারে না। পুরো রাস্তা নিঃশব্দে চোখের পানি ফেলে। আত্মহত্যা করা লাশ এবং রাতের বেলা হওয়া সত্ত্বেও বেশ অনেক মানুষ জানাজায় সামিল হয়। কবর দেওয়া শেষে সবাই চলে আসলেও আজম আলী মেয়ের কবর ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। প্রথমবারের মতো নিজের সমস্ত পাপ মনে পড়ে তার। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে থাকে। প্রহর, নিবিড়, চিত্ত 3 জনই দাঁড়িয়ে থেকে। সত্যি বোধ হয় পৃথিবীতে হাজারটা খারাপ মানুষ থাকলেও কোনো খারাপ বাবা নেই। বেশ অনেকটা সময় পর 3 জন মিলেই আজম আলীকে নিয়ে বাড়ি ফেরে। বাড়ির তখনও তুলকালাম অবস্থা। সোনিয়া বেগম কান্না করতে করতে গলা ভাঙিয়ে ফেলেছে, তবুও থামার নাম নেই। বারবার সাথী সাথী করে কান্না করেই যাচ্ছে। প্রহর এক নজরে সবটা দেখে দীর্ঘশ্বাস ফেলে ঘরের দিকে যায়। চৈত্রিকা ততক্ষণে শুয়ে পড়েছে। কান্নাটাও বন্ধ হয়ে গেছে। অর্পিতা, নীরা প্রহরকে আসতে দেখে নিজেরা বেরিয়ে যায়। প্রহর দরজা আটকে চৈত্রিকার পাশে নিজেও শুয়ে পড়ে। চৈত্রিকা টের পেয়েও কিছু বলে না। প্রহর নিচ থেকে চৈত্রিকাকে টেনে নিজের কাছে আনে, শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। চৈত্রিকা মুখ গুজে দেয় প্রহরের বুকে। গা থেকে আতরের সুবাস ভেসে আসে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। হুট করেই প্রহরের থেকে ছিটকে সরে আসে, বড় বড় শ্বাস নেয়। প্রহর অবাক হয়। চৈত্রিকা চোখ বন্ধ করে বলে, সবাই খুনি, এরা সবাই খুনি, কেউ ভালো না, আমিও খুনি। আমার জন্য সাথী মরে গেছে। আমি বাঁচতে চাই না, কিন্তু তার আগে এদেরকে বাঁচতে দিতে চাই না। চোখ মেলে তাকায় চৈত্রিকা। কান্নার ফলে চোখ ফুলে আছে, সাথে লাল হয়ে গেছে। ঘাড় ফিরিয়ে প্রহরের দিকে তাকিয়ে বলে, সময়ের কাঁটা যত ঘুরবে তত একজন একজন করে জানোয়ারহীন হবে দুনিয়া। 24 ঘন্টার মধ্যে যদি সাথীর সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে না পারি, তাহলে নিজেই নিজের গলা কেটে ফেলবো। এটা আমার প্রতিজ্ঞা। দূর দূরান্তে কেবলই ফজরের আজান পড়েছে। নামাজে যাওয়া ব্যক্তিগণ বাদে সবাই ঘুমে। চৈত্রিকা সারা রাতই ঘুমায়নি। বলা বাহুল্য, তার চোখে ঘুমেরা ধরা দেয়নি। আজান কানে আসতেই উঠে বসে। মন দিয়ে আজান শুনে উঠে গিয়ে নামাজ আদায় করে নেয়। যায় নামাজ উঠিয়ে একবার প্রহরের দিকে তাকায়। প্রহর ঘুমে বিভোর। চৈত্রিকা কুটিল হেসে ঘর থেকে বের হয়। শাড়ির আঁচল মাটিতে লুটুপুটি খাচ্ছে, চুলগুলো খোলা রাখা। এই মুহূর্তে চৈত্রিকাকে বিধ্বস্ত নারীর চেয়ে কম মনে হচ্ছে না। চৈত্রিকা গুটি গুটি পায়ে পিয়াসের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা ভেতর থেকে আটকানো। একবার নিজের হাতের তলোয়ারের দিকে তাকিয়ে দরজায় কড়া নাড়ে। একবার দুইবার করে কয়েকবার কড়া নাড়ার পর পিয়াস বিশ্রী একটা গালি দিয়ে ঘরের দরজা খুলে দেয়। রাগী কণ্ঠে বলে, সকাল সকাল কার এত দরকার পড়ছে? দরজা খুলছি না মানে বুঝিস না যে আমি ব্যস্ত? ঘুম ঘুম চোখে মুখ না দেখেই নিজের মতো বকবক করে যায় পিয়াস। চৈত্রিকা ঠোঁট প্রসারিত করে হাসে, কণ্ঠে দারুণ রকম শীতলতা টেনে বলে, এত ব্যস্ত থাকলে বড় ভাবিজানকে সময় কখন দেবেন দেবর ভাই? একটু ব্যস্ততা কাটিয়ে না হয় ভাবিজানের দিকেও নজর দিলেন। এই সময় চৈত্রিকার কণ্ঠ শুনে সকল রকমের ঘুম উবে যায় পিয়াসের। ড্যাব ড্যাব করে চৈত্রিকার দিকে তাকায়। চৈত্রিকা এত সকালে এখানে কেন? নিজের কণ্ঠে অবাকতা ধরে রেখে বলে, আপনি এই সময় আমার ঘরে কেন ভাবিজান? চৈত্রিকা ফের হাসে, তবে এই হাসি ছিল হিংসাত্মক হাসি। পিয়াসের বুঝে ওঠার আগেই অনাকাঙ্ক্ষিতভাবে তলোয়ার চালিয়ে দেয় পিয়াসের বুক বরাবর। বুক থেকে টেনে প্যাট অব্দি আঘাত করে, ফলে বুক থেকে প্যাট পর্যন্ত কেটে যায়, তবে খুব বেশি গভীর হয় না। আকস্মিক আক্রমণে পিয়াস কিছুই বুঝে ওঠে না। চিনচিনে ব্যথা বুক থেকে প্যাটের জ্বলনে এবং আতঙ্কে চিৎকার করে ওঠে। চৈত্রিকা সুযোগের সদ্ব্যবহার করে ধাক্কা মারে পিয়াসকে। পিয়াস মেঝেতে পড়ে গেলে নিজের শাড়ির একটা টুকরো মুখে পুড়ে দেয়।
সাথে করে আনা দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে। সবকিছু এত দ্রুত হয়ে যায় যে পিয়াস নিজেও নির্বাক হয়ে পড়ে। নিজে কিছু করার সুযোগই পায় না, শুধু পিটপিট করে তাকিয়ে থাকে। ব্যথায় চোখ মুখ নীল হয়ে যায়, ঘুমাতে থাকে। চৈত্রিকা ততক্ষণে হিংস্র হয়ে উঠেছে। চোখে মুখে ক্রোধ, রাগ, প্রতিহিংসা, প্রতিশোধের নেশা স্পষ্ট। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। রাগে তলোয়ার দিয়ে মেঝেতে ঘুরতে থাকে। পিয়াস ব্যথায় তখনও ছটফট করছে। চৈত্রিকা পিয়াসের ছটফট করা দেখে হাসে। তলোয়ার এনে পিয়াসের চোখ বরাবর রেখে আফসোসের স্বরে বলে, আহারে, খুব বেশি কষ্ট হচ্ছে দেবর ভাই? কোথায় কষ্ট হচ্ছে একটু দেখি। চোখ খুলে কি হাতে এনে দেব, দেখাবেন আপনি? পিয়াস আটকে ওঠে, মাথা দুপাশে বারংবার নাড়িয়ে বোঝায় তাকে আঘাত না করতে। চৈত্রিকা বাঁকা হাসে। তলোয়ার একদম চোখের 1 ইঞ্চি দূর নেয়। পিয়াস চোখ বন্ধ করে ফেলে। মনে মনে এই প্রথমবার হয়তো আল্লাহকে স্মরণ করতে থাকে। মৃত্যুর ভয় বুঝে জানোয়ারদেরও মানুষ বানিয়ে দেয়। চৈত্রিকা সরিয়ে নেয় তলোয়ার। একবার দরজার দিকে তাকিয়ে উঠে গিয়ে দরজা আটকে দেয়। এরপর ফিরে এসে নিজের জায়গায় বসে শান্ত কণ্ঠে শুধায়, মৃত্যুকে খুব ভয় লাগছে পিয়াস রেনওয়াজ? খুব বেশি? যখন অন্যদের প্রাণ কেড়ে নিতেন তখন বুঝি একটুও ভয় লাগতো না? পিয়াসের চোখের কোনা বেয়ে পানি গড়ায়। বারবার মাথা এদিক ওদিক করতে থাকে, যেন বারবার একটা কথাই বোঝাতে চাচ্ছে, আমাকে মারবেন না। চৈত্রিকা বেশ মজা পেল। তলোয়ারের একটা আঘাত কপালের অংশে করল। চুলের গোড়া থেকে ধীরে ধীরে তলোয়ার দিয়ে গভীর আঘাত করতে থাকে। পিয়াস পারে না শুধু গলা ফাটিয়ে কাঁদতে। চৈত্রিকা একটু আঘাত করে তলোয়ার আবার সরিয়ে নেয়। পিয়াসের চোখ থেকে তখন টুপটাপ পানি গড়াচ্ছে। চৈত্রিকা শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতেই বলে, আহারে, খুব কান্না পাচ্ছে? আমারও না ভীষণ কান্না পাচ্ছে দেবর ভাই। আমি কিভাবে কাঁদি বলুন তো? আপনাকে শাস্তি না দিয়ে তো মন খুলে শান্তি মতো কাঁদতেও পারবো না। আজকে কিন্তু বাচ্চার আশা রাইখেন না দেবর ভাই। আর যদি আপনার বাপসহ 14 গোষ্ঠীও চলে আসে, তাও আপনার মৃত্যু অবধারিত। মরবেন মানে মরবেনই। যতক্ষণ না মরবেন ততক্ষণ আমি মারতেই থাকবো। আপনার দেহ থেকে প্রাণ ভোমরা ছিনিয়ে নিয়েই আমি ক্ষান্ত হব। পিয়াস ভীতু দৃষ্টিতে তাকালো। এই প্রথম চৈত্রিকার ভয়ঙ্কর রূপ দেখে পিয়াসের আত্মা কাঁপতে শুরু করে। কাউকে ভয় না পাওয়া পিয়াস প্রথমবারের মতো মৃত্যু ভয় পেল, তাও একজন নারীর কাছে। চৈত্রিকাকে এই রূপে দেখবে তা বোধ হয় কখনো কল্পনাতেও আনেনি পিয়াস। ভয়ে ব্যথায় পিয়াস কাঁদতে থাকে। এই আটকা পড়া অবস্থাতে তার পক্ষে কোনোভাবেই কিছু করা সম্ভব না। চৈত্রিকা কিছুটা সময় চুপচাপ বসে পিয়াসের আর্তনাদ ছটফটানো দেখতে থাকে। মনের কোথাও যেন এক প্রকার শান্তি ধোলা দিয়ে যায়। এক প্রকারে চৈত্রিকা পিয়াস মাথার রক্ত হাত দিয়ে চেপে ধরে। ভীষণ রকম ঠান্ডা গলায় বলে, তোর মুখ খুলে দিব? যা যা প্রশ্ন করব সবগুলো ঠিক ঠিক উত্তর দিবি? আর মুখ খোলার সাথে সাথে যদি চিৎকার করিস তাহলে তোর গলার মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেব। মাথায় থাকবে? পিয়াস জানায় চৈত্রিকা এখন যা বলবে তাই করবে। তাই ভদ্র ছেলের মতো মাথা নাড়াতে থাকে। চৈত্রিকা পিয়াসের মুখ থেকে কাপড় টেনে বের করে নেয়। পিয়াস ব্যথায় দাঁতে দাঁত চেপে থাকে, তবুও মুখ দিয়ে টু শব্দও বের করে না। চৈত্রিকার একটুও মায়া হয় না, বরং পিয়াসকে মারার জন্য মন প্রাণ ছটফট করতে থাকে। তাই দেরি না করে শুধাতে থাকে, সাথীকে তুই মারছিস? সাথী আত্মহত্যা করে নাই, তাই না? পিয়াস ফাঁকা ঢুক গিলে প্রথমে মাথা দুদিকে নাড়ায়। চৈত্রিকা খেপে তলোয়ার নিয়ে পিয়াসের গলা বরাবর ধরে দাঁতে দাঁত চেপে বলে, সত্যি কথা বল। সাথে সাথেই পিয়াস মুখ খোলে, ব্যস্ত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, আমিই মারছি। সাথী আত্মহত্যা করে নাই, আমি মারছি ওরে। কেন? সাথী তোরে বিয়ে করছিল কেন? পিয়াস ভয়ে গড়গড় করে সবটা বলতে থাকে। আমি ওরে ভুলভাল বুঝিয়েছিলাম। বড় ভাই যেন যে আমাদের মতো প্রতারক, বিশ্বাসঘাতক, এটা বিশ্বাস করিয়েছিলাম। আপনার বিপদ এবাড়ির কোনায় কোনায়, এটা বুঝিয়েছি। সাথী খুব নরম মনের ছিল, আপনাকে ভালোবাসত খুব, তাই সবটা বিশ্বাস করে নেয়। এরপর ওকে আমাকে বিয়ে করার জন্য নানান রকম ভাবে জোর করি। আপনার ওর বাবা মায়ের ক্ষতি করার চেষ্টা করতে থাকি। চিত্রর ওই অবস্থা হওয়ার পর সাথী ভয় পায় আর আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বোকা মেয়ে ছিল, বুঝতে পারেনি ওকে ফাঁদে ফেলে মারার জন্য এই বাড়িতে এনেছি। ও আপনাকে সব বলে দিতে চেয়েছিল, কিন্তু আমার ভয়ে পারেনি। ওর মনে এটাও বসে গেছিল যে বড় ভাই যেন ভালো না। ওরে মাইরা ফেললি কেন? আপনারে ভেঙে দেওয়ার জন্য। ভাবছিলাম সাথীর মৃত্যুতে আপনি ভয় পাবেন, আতঙ্কিত হবেন, শিক্ষা পাবেন আর আমার সাথে লাগতে আসার। এরপর আমি অনায়াসে আপনাকেও মেরে ফেলবো। শেষের কথাগুলো বলতে গিয়ে বারবার তোতলাতে থাকে পিয়াস। চৈত্রিকা পিয়াসের স্বীকারোক্তি শুনে রাগে বড় বড় নিঃশ্বাস নিয়ে ফের মুখের মধ্যে কাপড়ের টুকরো গুঁজে দেয়। নিজের চুল আঁকড়ে ধরে কয়েক সেকেন্ড দাঁতে দাঁত চেপে বসে থাকে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ হয় না। মাথা ছেড়ে সাথে সাথেই তলোয়ার দিয়ে একদম এফোর ওফোর করে দেয়। পিয়াসের বুক রক্ত ছিটকে এসে পড়ে চৈত্রিকার মুখে। পাগলের মতো বলতে থাকে, তোর যত শত্রুতা ছিল আমার সাথে, তুই ওই নির্দোষ মেয়েটাকে শাস্তি দিলি কেন? তোর তো বাইচা থাকারই অধিকার নাই। তরে যদি সেই দিন শুধু
হাতে আঘাত না করে বুক বরাবর আঘাত করতাম, তাইলে আজকে আমার সাথে বেঁচে থাকতো। আমাকে নিঃস্বার্থে ভালোবাসে যাওয়া ওই মানুষগুলোও ভালো থাকতো। তোর মতো জানোয়ারের নামাইরা আমি যে অপরাধ করছি তার শাস্তি ভয়াবহ। তুই যত পাপ করছিস তার সব শাস্তি আজ তোকে একবারে দিয়ে দিব। ব্যথায় চোখ মুখ নীলবর্ণ ধারণ করে পিয়াসের, মুখে কাপড় থাকায় মুখ দিয়ে রক্ত বাহিরে বের হতে পারে না। চৈত্রিকা ক্ষান্ত হয় না, পরপর আরো দুবার এক নাগারে তলোয়ার বসিয়ে দেয় বুকে। নোংরা হৃদয়টাকে যেন টুকরো টুকরো করার চেষ্টায় মেতে ওঠে। পিয়াস সহ্য করতে পারে না, চোখ মেলে দুইবার শরীর ঝাঁকুনি দিয়েই স্থির হয়ে যায়। চোখ দুটো এক পানেই তাকিয়ে রয়। চৈত্রিকা তলোয়ার বের করে নিয়ে ছুঁড়ে মারে। পাশ ফিরে আয়নার দিকে তাকাতেই নিজেই ভয় পায়। কাপা কাপা হাতে নিজের মুখ হাত ছোঁয়ায়, চোখ থেকে টপ টপ করে দুফোঁটা জল গড়ায়। পিয়াসের দিকে তাকিয়ে সব ভয় ভীতি কেটে যায়, ভেতরে আগুন তাজা হয়। পিয়াসের মুখ থেকে কাপড় বের করে হাত পায়ের বাঁধন খুলে দেয়। পিয়াসকে মেরেও যেন মনে শান্তি পায় না, মনে হয় আরো ভয়ঙ্কর শাস্তি দিতে পারলে ভেতরটা শান্তি পেত। চৈত্রিকা করেও তাই, পাগলের মতো তলোয়ার নিয়ে পুরো শরীরে আঘাত করে। এরপর কোনো রকমে পিয়াসকে টেনে বারান্দায় নিয়ে গিয়ে ফেলে দেয়। বাহিরে তখন কেবলই ভোরের আলো ফুটতে শুরু করেছে। চৈত্রিকা ওই অবস্থাতেই ঘর থেকে বের হয়, সাথে নিয়ে যায় সেই তলোয়ার। মাথায় কাপড় টেনে জমিদার বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। উপর থেকে সবটাই দেখে প্রহর, চোখে মুখে বিস্ময় কিংবা আতঙ্ক কোনোটাই নেই। একবার পিয়াসের ঘরে ঢুকে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়। এরপর বারান্দায় উকি দিয়ে নিচে পড়ে থাকা পিয়াসের লাশ দেখে হাসে। ভেতরে শান্তির ঢেউ বয়ে যায়। বিড়বিড় করে বলে, আফসোস তোরে আমি মারতে পারিনি, তবে আমার বউই তোরে মারছে। বিশ্বাস কর ভাই, তোর এক একটা ফোঁটা রক্ত আমার ভেতরটা শান্তিতে ভরিয়ে তুলতেছে। চৈত্রিকা রক্তাক্ত অবস্থাতেই সাথীর কবরের কাছে যায়। মসজিদ থেকে বেশ দূরেই কবরস্থান, এদিকটায় মানুষ কমই আসে। চৈত্রিকা নির্ভয়ে বাকরুদ্ধভাবে সাথীর কবরের পাশে বসে মাথার কাপড় নামিয়ে দিয়ে সাথীর কবরের মাটিতে হাত দেয়। কবরের উপর নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, বোন দেখ তোর খুনির রক্ত, ও তোকে ঠিক যে পরিমাণ কষ্ট দিয়েছে আমি ওরে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে মারছি। আমার জন্য তুই এভাবে চলে যাবি জানলে কখনোই তোদের আমার সাথে জুড়াতাম না। আমি যদি আগেই ওই জানোয়ারটাকে মেরে দিতাম তাহলে হয়তো আজ তুই আমার সাথে থাকতি। আমি তোরে আগলে রাখতে পারিনি বোন, আমার দেওয়া কথা আমি রাখতে পারিনি, তোরে বাঁচাতে পারিনি। তুই কি আমারে মাফ করবি সাথী, মাফ করবি? চৈত্রিকা কাঁদতে শুরু করে, কবরের উপর মাথা রেখে হাউমাউ করে কাঁদে। ভোরের আলো যখন পুরোপুরি ফুটে গেছে তখন কবরস্থান থেকে বের হয়ে আসে। সামনেই পড়ে একটা বিশাল পুকুর। কোনো কিছু না ভেবে সেই পুকুরে নেমে পড়ে। হাতে মুখে লেগে থাকা সমস্ত রক্ত তুলে ভালোভাবে গোসল করে নেয়। অনেকটা সময় পানিতেই থাকে, কোনো রকমে নিজেকে স্বাভাবিক করে উঠে আসে পানি থেকে। এ সময় আজম আলী আর সোনিয়া বেগম জমিদার বাড়িতে, তাই চৈত্রিকা সরাসরি তাদের বাড়িতেই যায়। ঘরের দরজায় তালা ঝুলানো দেখে একটু হতাশই হয়। একবার নিজের ভেজা কাপড়ের দিকে তাকায় তো আরেকবার দরজার দিকে তাকায়। ফিরে চলে আসতে নিলে চোখ পড়ে বারান্দার দড়িতে ঝুলানো তারই একটা শাড়ির দিকে। মুহূর্তে চৈত্রিকার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। শাড়ি নিয়ে কলপারে গিয়ে যত দ্রুত সম্ভব শাড়ি বদলে নেয়। এরপর হাঁটা লাগায় জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ির কাছে আসতেই সবকিছু চুপচাপ শান্ত মনে হলো। চৈত্রিকা ভ্রু কুচকে বাড়িতে প্রবেশ করতেই দেখে কাল যেখানে সাথীকে শুয়ে রাখা হয়েছিল ঠিক সেখানেই আজ পিয়াসকেও শুয়ে রাখা হয়েছে। মনে মনে হাসে চৈত্রিকা। আশেপাশে খেয়াল করে দেখে কেউ কাঁদছে না, গ্রামের লোকজনও তেমন নেই। পিয়াসের লাশের পাশে চয়ন মাথায় হাত দিয়ে বসে আছে। ছোট্ট অর্থী আঁচলে মুখ গুজে কাঁদছে। সে তো এত কিছু বোঝে না, সে বোঝে তার ভাই মারা গেছে, কেউ ভীষণ নৃশংসভাবে তার ভাইকে মেরে ফেলেছে। পল্লবী, শায়লা, নাসিমা, অর্পিতা, এমনকি নীরাও নিশ্চুপ। নাসিমা পিয়াসের মৃত্যুতে আরো ভয় পেয়ে গেছে। সে জানে এই কাজটা হয় চৈত্রিকার নয়তো প্রহরের। এই দুজন ছাড়া কারোর এত বড় কলিজা নেই যে পিয়াস আজকে মেরে দেবে। চৈত্রিকাকে বাড়িতে ঢুকতে দেখেই চয়ন তেড়ে আসে, রুক্ষ কণ্ঠে বলে, তুমি আমার পিয়াসকে মেরেছো তাই না? চৈত্রিকা কপালে ভাঁজ ফেলে চয়নকে এড়িয়ে আসতে আসতে বলে, আমি কেন মারবো আপনার ছেলেকে? মারলে তো আগেই আপনাকে মারবো। তাছাড়া কেবল কাল আমার বোন মারা গেছে, আমার নিশ্চয়ই এখন ওই মানসিকতাটা আর নেই। চয়ন মানে না, ফুঁসে উঠে বলে, যুক্তি দিচ্ছ আমারে? চয়ন রেনওয়াজ রে, যত যুক্তি দাঁড় করাও না কেন, তবু আমি জানি এসব কাজ একমাত্র তোমারই। এসবের পর তোমাকে আমি শান্তি মতো কখনোই বাঁচতে দেব না, রক্ত একটু একটু করে শুষে নেব। চৈত্রিকা দাঁড়িয়ে পড়ে, পেছন ফিরে বলে, কি করতে পারেন করে নেন। চয়ন ফুঁসতে থাকে। চৈত্রিকা সরাসরি নিজেদের ঘরের দিকে যায়। প্রহর দাঁড়িয়েছিল রেলিং এর পাশে। প্রহরকে দেখে চৈত্রিকা সেদিকে যায় না। পিয়াসের ঘর পেরিয়ে যাওয়ার সময় মনে হয় ঘরে কিছু পরিবর্তন ঘটেছে, তাই যাওয়া থামিয়ে পিছু ফিরে ঘরের মাঝে ঢোকে। মেঝে একদম পরিষ্কার, এক ফোঁটা রক্তও কোথাও নেই। দেখলেই মনেই হবে না এই ঘরেই কাউকে
নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। চৈত্রিকা অবাক হলো। সে তো মেঝে পরিষ্কার করেনি। তার স্পষ্ট মনে আছে এই মেঝে রক্তে রঞ্জিত করেই সে ঘর থেকে বের হয়েছে। তবে এর মাঝে ঠান্ডা এক হাওয়া চৈত্রিকার মুখে লাগে। পরপরই কানের কাছে ফিসফিসানোর আওয়াজ পায়। তুমি এতটা করতে পারলে এতটুকু করতে পারবো না চৈত্র? তুমি পাপ মুছে দিতে পারলে আমি বুঝি পাপের চিহ্ন মুছে দিতে পারি না? শত হলেও আমরা একই রাস্তার পথিক, বৌজান।